পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে এক ষোড়শীর অজানা প্রেম কাহিনী। মুম্বাইয়ের সবথেকে বড় ধনীদের মধ্যে একজন স্যার দিনশা পেটিট সকালের জলখাবার খেতে বসেছিলেন। খাবার টেবিলে বসেই হাতে তুলে নিয়েছিলেন নিজের প্রিয় খবরের কাগজ বম্বে ক্রনিকল। খবরের কাগজে ৮ পাতায় পৌঁছে একটা খবরে চোখ যেতেই কাগজটা তার হাত থেকে পড়ে গিয়েছিল। তারিখটা ছিল ২০শে এপ্রিল ১৯১৮। সংবাদটা ছিল স্যার দিনশার কন্যা লেডি রতিকে আগের দিন সন্ধ্যায় বিয়ে করেছেন মোহাম্মদ আলী জিন্না। লেডি রতির পুরো নাম ছিল রতনবাই পেটিট। ঘটনার শুরুটা হয়েছিল আরও বছর দুয়েক আগে। স্যার দিনশা নিজের বন্ধু আর ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাকে দার্জিলিংয়ে বেড়াতে আসার জন্য নিমন্ত্রণ করেছিলেন। সেখানে দিনশার ১৬ বছরের কন্যা লেডি রতিও ছিলেন। সেই সময়ের মুম্বাইয়ে মিস রতির সৌন্দর্য রীতিমতো চর্চার বিষয় ছিল, আর মি জিন্না তখন ভারতীয় রাজনীতির শিখরের খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। মি জিন্নার বয়স তখন প্রায় ৪০। কিন্তু দার্জিলিংয়ের বরফে ঢাকা পাহাড় চূড়া আর নৈশব্দ এমনই জাদু দেখালো যে লেডি রতি ও মি জিন্না একে অন্যের প্রেমে পড়ে গেলেন। দার্জিলিং ভ্রমণের সময়েই মোহাম্মদ আলী জিন্না স্যার দিনশা পেটিটের কাছে তার কন্যার পানি প্রার্থনা করেন, প্রস্তাব দেন তার মেয়েকে বিয়ে করার। মিস্টার অ্যান্ড মিসেস জিন্না দ্য ম্যারেজ দ্যাট শুক ইন্ডিয়া বা মি ও মিসেস জিন্না যে বিবাহ ভারত কাঁপিয়ে দিয়েছিল বইটির লেখিকা শীলা রেড্ডির কথায় দার্জিলিংয়েই একদিন নৈশাহারের সময়ে মি জিন্না প্রশ্ন করেছিলেন দুই ধর্মের মধ্যে বিবাহ নিয়ে স্যার দিনশার কী মতামত। সঙ্গে সঙ্গেই মিস রতির বাবা উত্তর দিয়েছিলেন যে দুই ধর্মের মধ্যে বিবাহসূত্রে মেলবন্ধন হলে জাতীয় ঐক্য দৃঢ় করতে সুবিধাই হবে। এর থেকে পছন্দের উত্তর স্বয়ং মোহাম্মদ আলী জিন্নাও বোধহয় দিতে পারতেন না। তাই মুহূর্তের মধ্যে মি জিন্না ফের মুখ খুললেন, স্যার দিনশাকে জানালেন যে তিনি তার মেয়েকে বিয়ে করতে চান। তবে এই প্রস্তাবে সাংঘাতিক উত্তেজিত হয়ে পড়েছিলেন স্যার দিনশা। উত্তেজনা এতটাই ছিল যে অতিথিকে সেই মুহূর্তে নিজের ঘর থেকে বেরিয়ে যেতে বলেন তিনি। মি জিন্না অনেক চেষ্টা করেও স্যার দিনশার মত বদলাতে পারেননি। দুই ধর্মের মধ্যে বিবাহ বন্ধন হলে যে বন্ধুত্ব আর ঐক্য দৃঢ় হবে, স্যার দিনশার ওই তত্ত্ব প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হয়ে গেল। মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে কথা বলেননি স্যার দিনশা, আর মেয়ে লেডি রতির ওপরেও নির্দেশ জারি হল যতদিন তিনি দিনশার বাড়িতে আছেন ততদিন জিন্নার সঙ্গে কোনোভাবে দেখা করতে পারবেন না। সেখানেই শেষ নয়, কোর্ট থেকেও আদেশ বের করালেন স্যার দিনশা যেন লেডি রতি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মি জিন্না যাতে তার মেয়ের সঙ্গে দেখা না করতে পারেন। এত কিছু করেও রতি আর জিন্নার লুকিয়ে দেখা করা বা একে অন্যকে চিঠি লেখা থামাতে পারেননি স্যার দিনশা পেটিট। শীলা রেড্ডি তার বইয়ে বলছেন, একবার রতিকে একটি চিঠি পড়তে দেখে ফেলেন দিনশা। চিৎকার করে ওঠেন তিনি, এটা নিশ্চয়ই জিন্নার চিঠি। রতিকে ধরার জন্য খাবার টেবিলের চারিদিকে দৌড়াতে থাকেন স্যার দিনশা, যাতে হাতে নাতে ধরে ফেলা যায় জিন্নার চিঠিটা। কিন্তু মেয়েকে ধরতে পারেননি তিনি। স্যার দিনশা অসম্ভব জেদি ছিলেন, কিন্তু অসমবয়সী এই প্রেমিক যুগলের জেদ যে আরও বেশি সেটা দিনে দিনে বেশ বোঝা যেতে লাগল। তবে দুই পক্ষই কিছুটা মাথা ঠান্ডা রেখে চুপচাপ রতির ১৮ বছর বয়স পার হওয়া অবধি অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। মোহাম্মদ আলী জিন্নার আরেক জীবনীকার অধ্যাপক শারিফ আল মুজাহিদ বলছেন, ১৯১৮ সালের ২০শে ফেব্রুয়ারি লেডি রতি ১৮তে পা দিলেন, আর সেদিনই একটা ছাতা আর একজোড়া পোশাক নিয়ে পিতৃগৃহ ত্যাগ করলেন তিনি। রতিকে জামিয়া মসজিদে নিয়ে গেলেন জিন্না। ইসলাম ধর্মান্তরিত করে পরের দিন ১৮ই এপ্রিল মোহাম্মদ আলী জিন্না আর লেডি রতির নিকাহ সম্পন্ন হল। মিস রতি ও মি জিন্নাকে নিয়ে একটি বইয়ের লেখক খোয়াজা রাজি হায়দার বলছেন, জিন্না তখন ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে মুসলমান সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন। যদি তিনি সিভিল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করতেন তাহলে সম্ভবত তাকে কাউন্সিল থেকে পদত্যাগ করতে হতো। সেই জন্যই তিনি ইসলামী মতে বিয়ে করেছিলেন, আর রতিও রাজি হয়েছিলেন এতে। নিকাহ নামায় ১,০০১ টাকা মোহরের উল্লেখ ছিল, কিন্তু জিন্না রতিকে উপহার দিলেন ১,২৫,০০০ টাকা। সে সময়ে সেটা বিশাল অঙ্কের টাকা। ২৪ বছরের ছোট একটি মেয়ের সঙ্গে জিন্নার বিবাহ সেই সময়ে ভারতীয় সমাজের ১ নম্বর গসিপে পরিণত হয়েছিল। সামাজিক আলোড়নও ফেলেছিল সেই ঘটনা।
জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত তার আত্মকথা দ্য স্কোপ অফ হ্যাপিনেস বইতে লিখছেন, পার্সি সম্প্রদায়ের বিরাট ধনী ব্যক্তি স্যার দিনশার মেয়ের সাথে মোহাম্মদ আলী জিন্নার বিয়ের ঘটনা গোটা দেশেই আন্দোলিত হয়েছিল। আমি আর রতি মোটামুটিভাবে একই বয়সী, কিন্তু আমাদের দুজনের বড় হয়ে ওঠা ভিন্ন ঘরানায়। জিন্না তখনকার নামী উকিল আর উঠতি নেতা। এসব কিছুই হয়তো রতির ভালো লেগে গিয়েছিল। সম্ভবত সেই জন্যই পার্সি সম্প্রদায় আর নিজের বাবার প্রবল বিরোধিতা সত্ত্বেও জিন্নাকে তিনি বিয়ে করেছিলেন। সরোজিনী নাইডুও ড সৈয়দ মাহমুদকে পাঠানো একটি চিঠিতে জিন্নার বিয়ে প্রসঙ্গ উল্লেখ করে লিখেছিলেন, শেষ পর্যন্ত জিন্না নিজের বাসনার নীল গোলাপটা তাহলে তুলেই নিল। আমার মনে হয় মেয়েটি যে কত বড় আত্মত্যাগ করেছে তা বোধহয় সে কল্পনাও করতে পারছে না। কিন্তু জিন্নার এটা কৃতিত্ব, সে রতিকে খুবই ভালোবাসে। আত্মকেন্দ্রিক আর চাপা স্বভাবের জিন্নারও এটা একটা মানবিক চেহারা। খোয়াজা রাজি হায়দার বলছেন, জিন্নার যারা প্রশংসা করে তাদের মধ্যে অন্যতম ছিলেন সরোজিনী নাইডু। ১৯১৬ সালের কংগ্রেস অধিবেশন চলাকালীন তিনি জিন্নাকে নিয়ে একটি কবিতাও লিখেছিলেন। মোহাম্মদ আলী জিন্নার আরেক জীবনীকার হেক্টর বলিথো তার বইতে এক বৃদ্ধা পার্সি মহিলার কথা উল্লেখ করেছেন, যার ধারণা ছিল যে সরোজিনী নাইডুরও জিন্নার প্রতি দুর্বলতা ছিল। কিন্তু জিন্না সেটাকে পাত্তাই দেননি, বরং কিছুটা শৈতল্যই দেখিয়েছিলেন সরোজিনীর প্রতি। যদিও সরোজিনী নাইডু তৎকালীন বম্বের নাইটিঙ্গেল বলেই মনে করা হতো, দারুণ সুরেলা গলা ছিল তার, কিন্তু সেই সুরেলা গলা জিন্নার মনে কোনো গান ধরাতে পারেনি। তবে শীলা রেড্ডি সরাসরিই বলেছেন যে সরোজিনী জিন্নার প্রেমে পড়েননি, কিন্তু উনি জিন্নাকে খুবই শ্রদ্ধা করতেন। মি জিন্নার আরেক জীবনী লেখক আজিজ বেগ অবশ্য নিজের বইতে লেডি রতি আর সরোজিনী নাইডু এই দুজনেরই জিন্নার প্রতি প্রেম নিয়ে একটা আলাদা পরিচ্ছেদই লিখেছেন, নাম টু উইনসাম উইমেন। আজিজ বেগ একটি ফরাসি প্রবাদ উল্লেখ করে লিখেছেন, একজন পুরুষের জন্যই দুই নারী একে অন্যকে অপছন্দ করতে শুরু করেন, কিন্তু সরোজিনীর মনে রতির প্রতি কোনো রকম ঈর্ষা দেখা যেত না। বাস্তব এটাই যে জিন্না আর রতির বিয়েতে তিনি সাহায্যও করেছিলেন। ১৯১৮ সালের সেই বসন্তে জিন্না আর রতির উচ্ছল খুশিতে ভরপুর চেহারা দেখেই মনে হতো যে এরা একে অন্যের জন্যই যেন তৈরি হয়েছেন, হিন্দিতে যাকে বলে এক দুসরে কে লিয়ে হি বানে। রতির অপূর্ব শরীরে ঝলমল করত নীল বা গোলাপি রঙের পোশাক, কখনো তাতে থাকত সোনালি কারুকাজ। রূপা আর মার্বেল পাথরের তৈরি সিগারেট হোল্ডারে গোজা বিদেশি সিগারেটের ধোঁয়া যখন ছাড়তেন রতি, তখন তার ব্যক্তিত্ব আলাদা মাত্রা পেত। তার চলাফেরা, আদব কায়দা তো চোখে পড়ার মতোই ছিল, কিন্তু চারপাশের মানুষের কাছে সবথেকে আকর্ষণীয় হয়ে উঠত তার হাসি। খোয়াজা রাজি হায়দার লিখেছেন, মেহমুদাবাদের রাজা আমির আহম্মদ খাঁয়ের বয়স তখন ৪.৫ বছরের মতো হবে। যখন জিন্না আর রতি মধুচন্দ্রিমা করতে লখনৌতে খাঁ সাহেবের বাবার প্রাসাদে গিয়েছিলেন, রতির পরনে সাদা শাড়ি, তাতে সোনালি আর কালো রঙের পাড়, যেন ঠিক একটা পরীর মতো লাগছিল তাকে। রাজা আমির খাঁ তারপরে রতিকে দেখেন ১৯২৩ সালে। জিন্না আর রতি সে সময় দিল্লির মেন্ডেস হোটেলে ছিলেন। খেলনা কেনার জন্য আমির খাঁকে ৫০০ টাকা দিয়েছিলেন তারা। রতি আর জিন্নার বন্ধু কাঞ্জি দ্বারকা দাসও তার বইতে লিখেছেন, তার দিক থেকে চোখ ফেরানো যেত না। যতক্ষণ না তিনি আমার নজর দেওয়াটা ধরে ফেলছেন, ততক্ষণ সেই সৌন্দর্য উপভোগ করতাম। খোয়াজা রাজি হায়দার লেডি রতি ও মোহাম্মদ আলী জিন্নার ব্যাপারে একটা মজাদার ঘটনা লিখে গেছেন। একবার বম্বের গভর্নর উইলিংটন জিন্না দম্পতিকে খেতে ডেকেছেন। রতি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন একটা লো কাট পোশাক পরে। খাবার টেবিলে যখন সবাই বসেছেন, তখন লেডি উইলিংটন নিজের সহচরকে বলেন যে রতি জিন্নাকে একটা শাল এনে দিতে, সম্ভবত তার শীত করছে। এটা শুনেই মি জিন্না উঠে দাঁড়িয়ে বলেন, যদি আমার স্ত্রীর শীত লাগে তাহলে তিনি নিজেই শাল চেয়ে নেবেন। স্ত্রীকে নিয়ে ডাইনিং হল ছেড়ে বেরিয়ে এসেছিলেন জিন্না। উইলিংটন গভর্নর থাকাকালীন আর গভর্নমেন্ট হাউসে যাননি তিনি। রতির কথাবার্তা বেশ চাছাছোলা ছিল, স্পষ্টবাদী ছিলেন তিনি। শীলা রেড্ডি লেখেন, ১৯১৮ সালে লর্ড জেমসফোর্ড দুজনকে সিমলার ভাইসরয় লজে খেতে ডেকেছেন। হাত জোর করে ভারতীয় কায়দায় ভাইসরয়কে অভিবাদন জানিয়েছিলেন রতি। ভোজনের শেষে চেমসফোর্ড রতিকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যদি চান যে স্বামীর রাজনৈতিক ক্যারিয়ার আরও ভুলে ফেপে উঠুক, তাহলে সেরকমই করা উচিত যেমনটা রোমে থাকলে রোমের বাসিন্দারা করে থাকেন।
রতি সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছিলেন, এক্সেলেন্সি, আমি তো ঠিক সেটাই করলাম যেটা আপনি বলছেন। ভারতে আছি, তাই ভারতীয় কায়দায় আপনাকে অভিবাদন জানালাম। আরেকটি মজাদার ঘটনা উল্লেখ করেছেন রাজি হায়দার। কোনো এক ভোজসভায় ভাইসরয় লর্ড রিডিংয়ের পাশে বসেছিলেন লেডি রতি। জার্মানির কথা উঠেছিল। লর্ড রিডিং বলছিলেন যে তিনি জার্মানি যেতে চান, কিন্তু যুদ্ধের পরে জার্মানরা ব্রিটেনের লোকদের পছন্দ করবে না, তাই সেখানে যাওয়া যাবে না। রতি মুখের ওপরেই বলে দিয়েছিলেন, তো আপনি ভারতে কি করতে এসেছেন? ইঙ্গিতটা স্পষ্ট, ভারতীয়রাও তো আপনাদের পছন্দ করে না, তাহলে এদেশে কেন এসেছেন? মোহাম্মদ আলী জিন্নার ব্যস্ততা আর স্ত্রীর সঙ্গে বয়সের ফারাক জিন্না আর রতির মধ্যে ধীরে ধীরে কিছুটা দূরত্ব তৈরি করে দিল। তখন অল্পবয়সী স্ত্রী আর দুধের শিশুকন্যার জন্য দেওয়ার মতো সময় তার হাতে বিশেষ ছিল না। জিন্নার এক সময়কার সচিব MC চাগলা, যিনি পরে ভারতের বিদেশমন্ত্রী হয়েছিলেন, তিনি স্মৃতিকথায় লিখেছেন, আমি আর মিস্টার জিন্না যখন কোনো আইনি বিষয়ে আলোচনা করতাম, তখন কয়েক সময় রতি একটু বেশি সাজগোজ করে চলে আসতেন আর জিন্নার টেবিলের ওপরে উঠে বসে পা দোলাতেন। মনে হতো যেন কখন জিন্না কথাবার্তা শেষ করে তাকে নিয়ে বাইরে বের হবেন। জিন্নার মুখ দিয়ে অবশ্য একটা শব্দও বের হতো না। কোনো রকম বিরক্তি প্রকাশ না করেই তিনি নিজের মতো কাজ করে যেতেন, যেন লেডি রতি যে সেখানে আছে সেটা তিনি দেখতেই পাননি। নিজের আত্মকথা রোজেস ইন ডিসেম্বরে লিখেছেন মিস্টার চাগলা। রাজি হায়দার অবশ্য মনে করেন যে দুজনের মধ্যে একটা হালকা দূরত্ব তৈরির কারণটা ছিল রাজনৈতিক। ১৯২৬ সাল নাগাদ ভারতের রাজনীতিতে জিন্নার যে অবস্থান ছিল সেটা ১৯১৬ সালে তাদের বিয়ের সময় থেকে অনেক উঁচুতে, আর এই কতগুলো বছরে মিস্টার জিন্না সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছেন। অন্যদিকে লেডি রতিও মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। একবার অসুস্থতার পরে ফ্রান্স থেকে MS রাজপুতানা নামের জাহাজে চেপে দেশে ফেরার সময়ে স্বামীকে একটা চিঠি লিখেছিলেন রতি। আমার জন্য তুমি যা করেছ তার জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাকে যতটা চেয়েছিলাম আর কোনো পুরুষ মানুষকেই কোনো নারী বোধহয় অতটা চায়নি কখনো। তুমি আমাকে ওই ফুলটার মতো করেই মনে রেখো যেটা ছিঁড়ে এনেছিলে। যে ফুলটাকে তুমি পা দিয়ে মারিয়ে দিয়েছ সেটাকে মনে রাখার দরকার নেই, লিখেছিলেন রতি জিন্না। ১৯২৯ সালের ২০শে ফেব্রুয়ারি মাত্র ২৯ বছর বয়সে রতি জিন্না মারা যান। শেষ সময়টায় তার সঙ্গী ছিলেন কাঞ্জি দ্বারকাদাস। শীলা রেড্ডি লিখছেন, কাঞ্চি জানিয়েছিলেন যে শেষ দিনগুলোয় রতি খুব মনমরা হয়ে থাকতেন। একবার কাঞ্জি রতিকে বলেছিলেন তার আসতে একটু দেরি হবে। শুকনো মুখে রতি জবাব দিয়েছিলেন, ততক্ষণ অবধি যদি বেঁচে থাকি। পরে কাঞ্জি এক পাকিস্তানি সাংবাদিককে বলেছিলেন অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন রতি। মোহাম্মদ আলী জিন্না সেদিন দিল্লিতে ওয়েস্টার্ন কোর্ট ভবনে ছিলেন। তখনই একটা ট্রাঙ্ক কল আসে তার কাছে। ফোনের অপর প্রান্তে ছিলেন শ্বশুর দিনশা পেটিট। 10 বছরের মধ্যে সেই প্রথমবার দুজনের কথা হয়। মেয়ে যে খুব অসুস্থ সেই খবরটা জিন্নাকে জানিয়েছিলেন মিস্টার দিনশা। সঙ্গে সঙ্গেই তিনি ট্রেনে করে মুম্বাইয়ের দিকে রওনা হন। পথেই ভাইসরয় আর অন্যান্য মান্যগণ্যদের টেলিগ্রাম আসতে থাকে, শোক জ্ঞাপন করা টেলিগ্রাম। জিন্না বুঝতে পারেন যে রতি আর এই পৃথিবীতে নেই। স্টেশন থেকে সোজা কবরস্থানে গিয়েছিলেন জিন্না। সেখানে তার জন্যই সকলে অপেক্ষা করছিল। সবচেয়ে কাছের আত্মীয় হিসেবে যখন জিন্নাকে অনুরোধ করা হয়েছিল কবরে মাটি দিতে, তখন ফুপিয়ে কেঁদে উঠেছিলেন জিন্না। সেই প্রথম আর শেষবার মোহাম্মদ আলী জিন্নাকে জনসমক্ষে নিজের মনের ভাব প্রকাশ করতে দেখা গিয়েছিল। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।